আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ওয়াইডলি টক টিস্যু চ্যানেলে। আসুন সত্য সুন্দরকে ছড়িয়ে দিই সর্বত্র। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে শিরোনাম, একটি বাঘ রাইসির মৃত্যু অতঃপর কে। দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি মুসলিম মনের নেতার আকাঙ্ক্ষা ও দ্বিতীয় বিশ্বায়ন। আজকে সেই বিষয়ে আলোচনা করব। আমরা জানি যে কিছুদিন আগে রাইসির মৃত্যু হয়েছে এবং বিশ্ব যে পরিস্থিতি ফিলিস্তিন কেন্দ্রিক যে মহাযুদ্ধের ঘনঘটা, সেই পরিপ্রেক্ষিতে মুসলমানদের যেমন সংকট দেখা দিয়েছে, পাশাপাশি মুসলিম নেতার আকাঙ্ক্ষা, মানে একজন নেতা যদি আসে, মুসলিমদের মধ্যে যে স্পিড সৃষ্টি হয়েছে, উদ্দীপনা তাদের, তাহলে সে সমন্বয়ের মাধ্যমে একটি বিপ্লব ঘটাতে সক্ষম হবেন। সেই কারণেই মূলত আজকের এই আলোচনার বিষয়। আমরা পরবর্তী আরেকটি যে স্ক্রিনে যে আমরা দেখছি চিত্রটা দেখছি, এখানে রাইসির কথা, যে গত 19 মে রবিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান রহস্যজনকভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। দেহরক্ষীবিহীন যে মান্ধাতা আমলের মার্কিন হেলিকপ্টারে চড়ে মৃত্যুতে অনেকেই মার্কিন ও মোসাদের পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ স্বার্থান্বেষী মহলের যোগসাজশের দিকে ইঙ্গিত করেন। আমরা এখানে দেখলাম যে রাইসি একজন বর্তমান সময়ে যে ভূমিকা রেখেছে মুসলিমদের পক্ষে, যা এত সাহসিকতার সাথে বলিষ্ঠভাবে কেউ শীঘ্রই কোনো ভূমিকা রাখেনি বা পারেনি। সেই জন্য আমি বাঘ বললাম। আসলে আতঙ্কিত হয়ে গেছিল সারা বিশ্ব, আমেরিকা, ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব আতঙ্কিত হয়ে গেছিল এই রাইসির ভূমিকার কারণে। এবং ইন্টারেস্টিংভাবে আমরা শিয়া বলি, কিন্তু এনার ভূমিকাটা ছিল অনেকটা, তার চিন্তাধারা মনে হচ্ছিল যেন আসলে একজন মুসলিম লিডার, কারণ সকল মুসলিমকে ঐক্যবদ্ধ করতে তিনি চেয়েছিলেন। তিনি একেবারে ঘিরে ধরেছেন ইসরায়েলকে, তার প্রক্সি বাহিনী ইয়েমেন, ইরাকের এবং হেজবুল্লাহ বাহিনী, পাশাপাশি হামাস তো রয়েছেই, এবং একই সাথে হুতি, ইয়েমেনের হুতি দ্বারা পুরো সমুদ্র পথকে অবরুদ্ধ করে দিয়েছিলেন। এবং শুধু না, পাকিস্তানের সাথে সীমান্ত একটি যুদ্ধ লেগে গিয়েছিল, সেখানে তড়িৎ সে যুদ্ধ বন্ধে পাকিস্তান সফর করেন, এবং তার যে আমরা যোগ্যতা, তার এবং এই পররাষ্ট্রমন্ত্রী, এই দুই ব্যক্তির যে আমরা যোগ্যতা দেখেছি, যা অসামান্য এবং আশার আলো আমরা দেখতে পাচ্ছিলাম। এবং আমরা সেটাই, যে ইরান যখন ইসরায়েলে আক্রমণ করেছিল, তখন ইসরায়েল বলেছিল আমরা এর প্রতিশোধ নেব, কিন্তু তারা অন্যভাবে প্রতিশোধ নিতে পারে এই সন্দেহ সকলের মনেই আছে, এবং তারা এই কাজটা সবসময় করে থাকে। ইরানের এর আগে কাসেম সুলেমানি সব বড় বড় পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ড, তাদের যোগসাজশ তারা বলেছিল। এখন যেহেতু মহাযুদ্ধের ঘনঘটা, সে কারণে হয়তো তারা চেপে গিয়েছে, কিন্তু মানুষের সন্দেহ দানা বেঁধে গেছে। এখন প্রশ্ন আসতে পারে যে ইব্রাহিম রাইসির তো মৃত্যু হলো, পরবর্তী কে? সেই কারণেই শিরোনামটা আমরা যে এখানে অতঃপর কে, আমরা যে স্ক্রিনে প্রথম দৃশ্যে দেখলাম, তা অতঃপর এখন আসলে তাদের টার্গেট তুরস্কের এরদোগান। এবং আমরা জানি ইমরান খান, মুরসি, এরা বিখ্যাত নেতা ছিলেন এবং আশার আলো হয়েছিলেন, কিন্তু তারা যে কাজটা করতে পারেননি। ইব্রাহিম রাইসি অনেকটা করে গিয়েছিলেন, এখন যে কাজটা এরদোগানের কাঁধে পড়েছে পুরোটা। রাসিপ তাইপ এরদোগান বিশ্বের একজন আলোড়নকারী যুগের নেতা, যিনি এশিয়া এবং ইউরোপ তার দেশ অবস্থান করতেছে, এবং গুরুত্বপূর্ণ জায়গায় তার দেশের অবস্থান, এবং সে প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে, বিশেষ করে সামরিক প্রযুক্তিতে, ড্রোন প্রযুক্তি সহ অন্যান্য প্রযুক্তিতে তারা অনেক দূর চলে গেছে। এবং তাদের একটি গোয়েন্দা
বাহিনী আছে মোসাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে এবং অনেক মোসাদের যে এজেন্ট এরদোগানের তুরস্কে তাদের চিহ্নিত করেছেন, অনেককে অ্যারেস্ট করেছেন। পাশাপাশি যে হামাস যে তথ্যগুলো পায়, তো অনেকেই মনে করছে এর সাথে এরদোগানের সম্পর্ক রয়েছে এবং যেহেতু হামাসের যোদ্ধারা মুখ ঢাকা থাকে, এখানে তুর্কি গুরুত্বপূর্ণ কিছু সৈনিকও এখানে অবস্থান করছে অনেকের ধারণা, এবং বিশ্বে যে মুসলমানদের মধ্যে কিছুটা ঐক্যের ভাব দেখা দিয়েছে তার পিছনে এরদোগানের ভূমিকা আছে, এগুলো বুঝতে পেরেছে। মূলত টার্গেট এরদোগান। এখন ইরান তো এরকম শক্তিশালী ভূমিকা দীর্ঘদিন নেয়নি, হঠাৎ রাইসি একটু অন্যরকম নেতা হিসেবে আবির্ভূত হয়েছিল, যা এতটা ভাবতে পারেনি। কারণ ইসরায়েলের সাথে ওইভাবে তারা সরাসরি যুদ্ধে লিপ্ত হবে এমন নেতা ইরানে আসলে দীর্ঘদিন দেখা দেয়নি। এটা একটু অস্বাভাবিকই, একজন সত্যিকারের নেতা হিসেবে ছিলেন ক্ষণজন্মা। কিন্তু এখন যে সত্যিকারের যে নেতা বর্তমানে যে এরদোয়ান, তাকে সবাই টার্গেট করবে, বিশেষ করে আমেরিকা এবং মোসাদের টার্গেট তিনি হবেন, এটাই স্বাভাবিক। এখন আমরা জানি যে বিশ্বের শেষ জামানায় নেতাগুলো হত্যাকাণ্ডের শিকার হবে এবং থাকবে না, অসহায় বোধ করবে মুসলিমরা। সেরকম একটি পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। এরদোগান না থাকলে আমরা তো সেরকম অবস্থাটাই দেখব। আমরা ইতিপূর্বে মুরসিকে দেখেছিলাম, ইমরান খান আশা জাগা নিয়ে ভূমিকা রাখেছিল পাকিস্তানের, সেটুকু শেষ, রাইসি শেষ। এখন এরদোগানের কাঁধে অনেক দায়িত্ব এবং মোসাদের টার্গেটও থাকবে এরদোগান। আমরা দেখব ভবিষ্যতে কি ঘটতে চলেছে। এখানে যে ঘটনাটা ঘটলো, যে ইরান, ইয়েমেন, হুতি, লেবানন, হিজবুল্লাহ, হামাসের ভূমিকা যে ছিল অবিস্মরণীয়, আশা জাগানিয়ে ভূমিকা রেখেছিলেন রাইসি। সেই রাইসির ঘটনায় কি বাইতুল আকসা, গাজা রক্ষায় ইরানের যে ভূমিকা সেটা কিন্তু অবিস্মরণীয় করেছেন। গাজা রক্ষায় হামাসের সমর্থনে হিজবুল্লাহ, হুতিদের ভূমিকা মুসলিম মনে আশা জাগাচ্ছে। বিশেষ করে ইয়েমেনের হুতিরা লোহিত সাগর, আরব সাগর ও ভূমধ্য সাগরে ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেনে আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। ব্রিটেনের জন্য এটা আতঙ্কজনক হুতিদের যে ভূমিকা। ভূমধ্য সাগর, লোহিত সাগর এবং আরব সাগরে অনেক জাহাজে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন অ্যাটাক করেছে এবং সফল হয়েছে। অনেকটা বাণিজ্যিকভাবে অচল হয়ে গেছে এই ইসরায়েল, ব্রিটেন এবং আমেরিকা। এটা রাইসির যে ভূমিকা, এটা অবিস্মরণীয়। এবং আমেরিকা ও ইসরায়েল মনে করে সকল ক্ষেত্রে অন্তরালে এরদোয়ান রয়েছে। ইতিমধ্যে তুরস্ক ইসরায়েলকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছে। এখানে তুরস্ক যে সত্যিকারই ইসরায়েলের বিপরীতে পাহাড় সময়টা বাধা হয়ে দাঁড়াবে, এটা সুস্পষ্ট হচ্ছে। যে তিনি আগে মুখে বলতেন, অনেকে বলে যে সে ভূমিকা রাখছেন না, যেরকম ভূমিকা রাখার কথা তিনি রাখছেন না, সে গুছিয়ে উঠছেন এবং সে চারদিক থেকে, আমরা জানি যে আইনগত দিক থেকেও তুরস্ক, আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং এতে বাংলাদেশও আছে, যে আইসিজি এবং আইসিসি আন্তর্জাতিক আদালতে যে মামলা করা হয়েছে, সেখানে তুরস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি সে যে মুসলমান বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্ক তৈরি করেছে এবং হামাসকে বলেছে যে হামাসের 1000 যে আহত যোদ্ধা আমাদের দেশে আমরা চিকিৎসা দিচ্ছি, কিভাবে গেল। হামাসের সাথে তাদের একটা ভালো যোগাযোগ রয়েছে এবং হামাসের অফিস রয়েছে সেখানে। ইসমাইল হানিয়া, তুরস্ক যখন, বিশেষ করে কাতার যখন এই বিষয়ে সমস্যার সৃষ্টি করছে আমেরিকার, তখন ইসমাইল হানিয়া এখন কাতারে অবস্থান করছেন, বেশিরভাগ সময় কাতারে না, বিশেষ করে তুরস্কে অবস্থান করছেন। এক্ষেত্রে এরদোগান ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এবং এরদোগান বলছে যে আমরা প্রয়োজনে যে ড্রোন, অন্যান্য প্রযুক্তি তাদের সরবরাহ করব। তারা যদি যুদ্ধ বন্ধ না করে, বিশেষ করে সৈন্য প্রত্যাহার না করে এবং ত্রাণ সামগ্রী যদি ভিতরে সহজে না সরবরাহ করতে চায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াবো এবং যুদ্ধ শেষ হবে না। তাহলে এই যে ঘটনা, এরদোগান স্বাভাবিকভাবেই সামনে চলে আসছেন একজন বিশ্ব নেতা হিসেবে। সামনে তার আরও অনেক ভূমিকা এই বিশ্বের মুসলিমরা দেখতে চায়। বিশেষ করে
ইয়েমেনের যে ঘটনা, সেই ঘটনা পাশাপাশি হামাসের যে সর্বশেষ একটি ঘটনা দেখলাম যে টানেলে অনেক সৈন্য ফাঁদে ফেলেছে ইসরায়েলের, গাজায় ফেলে সে আবার সেই তাদের বন্দি করেছে। পূর্বে 7ই অক্টোবর যে আক্রমণ করেছিল, যে বন্দি করেছিল, ঠিক একই রকমে অনেক অফিসার এবং সৈন্য তারা অ্যারেস্ট করেছে, যা একটা টেনশনের ব্যাপার হয়েছে ইসরায়েলের জন্য। একইভাবে আমরা দেখতে চাচ্ছি যে রাফা, যেটা মিশরের সীমান্ত লগ্ন, সেই সীমান্ত লগ্নে যে ইসরায়েলের ভয়াবহ অত্যাচার, যে পোড়ামাটির নীতি তারা অবলম্বন করছে, গাজায় যে অবকাঠামো ধ্বংস করছে, একইভাবে রাফায়ও তারা অবস্থান করছে। যোদ্ধাদের না মারতে পারলেও তারা শিশু, নারী সহ সাধারণ জনগণকে হত্যা করছে, তারা আন্তর্জাতিক অপরাধ করছে। এখানে মুখোশ উন্মোচিত হয়েছে আমেরিকা, ব্রিটেন, এবং তারা যখন ইউক্রেন ইস্যুতে আমরা দেখছি যে ইউক্রেন ইস্যুতে যখন তারা ভূমিকা রেখেছিল, যে পুতিনের ব্যাপারে বিচার হচ্ছিল, তখন তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য সেখানে সমর্থন করেছিল বাইডেন সহ ব্রিটেন। কিন্তু আজ ইসরায়েল এত ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক আদালত যেভাবে ভূমিকা রাখছে এবং তাদের যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছে, তাদের ব্যাপারে ভূমিকা রাখছে, সেখানে তিনি তাদের সমর্থন দেনই না, বরং আন্তর্জাতিক আদালতকে হুমকি দিচ্ছেন। তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। তা আমরা এই যে মুসলিম মনে যে নেতার আকাঙ্ক্ষা ও দ্বিতীয় বিশ্বায়ন, এই কথাটা আমরা এই কারণে বলছি যে এরদোগান মৃত্যু ঘটলেও ঘটতে পারে, কিন্তু একটি বিষয় আমাদের জানা দরকার, যে আমরা দেখতে পাচ্ছি যে এরদোগান, ইমরান খান, ইসমাইল হানিয়া, এখন ইরানের রয়েছে ইমাম খামেনি, এবং হাইবাতুল্লাহ আখুনজাদা রয়েছে আফগানিস্তানে, এবং তামিম, যে বাদশাহ তামিম হয়ে রয়েছে এখানে কাতারে, এবং আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ায়, এবং আরেকজন নেতা সেটা হচ্ছে আব্দুল গনি বারাদার, সেটাও আফগানিস্তানের নেতা। আনসারুল্লাহ হুতি, এখানেও হুতিদের নেতা আছে, তিনি এখানে আছেন, এবং হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ। এখানে এই ছবিগুলো দেখা যাচ্ছে বিশ্বের যারা এখন সাহসী নেতা বর্তমানে আছেন তাদের একটি চিত্র এক নজরে দেখলাম। এখানে ইমরান খান ক্ষমতায় নেই, কিন্তু ইমরান খান এখনও পাকিস্তানের জনগণের হৃদয়ের মণিকোঠায় আছেন, এবং জনগণ আশা করে যে কোনো সময় ইমরান খান বেরিয়ে এসে নেতৃত্ব দিবেন। ইমরানের মধ্যে সাহসী নেতার দরকার রয়েছে। একইভাবে যদি আমরা জানি যে হাদিসের যে কথাগুলা, যে খোরাসান থেকে বাহিনী আবির্ভূত না হওয়া পর্যন্ত আসলে ফিলিস্তিন যুদ্ধে বিজয় সম্ভব হবে না। সেখানে এই কারণেই খোরাসানের এই জায়গায় হাইবাতুল্লাহ আখুনজাদা, আব্দুল গনি বারাদারের আমরা ছবি দিলাম। পাশাপাশি ইমরান খানও খোরাসানের, কারণ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশটি বৃহত্তর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে খোরাসান, সেই খোরাসানের অংশ ছিল, এবং তার যে পূর্বপুরুষরা খাইবার পাখতুনখোয়ার, অর্থাৎ তিনি পাঠান এবং পশতুন, সেই কারণে ইমরান খান আসলে সেই খোরাসানের অন্তর্গত। আমরা মনে করি হয় পাকিস্তান না হয় আফগানিস্তান থেকে যতক্ষণ না তাদের ফোর্স যাবে ততদিন আসলে বিজয় সম্ভব হয়তো হবে না, এটা আল্লাহ ভালো জানেন। তো আমরা সেই কারণে এই ছবিগুলো এখানে উল্লেখ করেছি। এবং তামিম, যে বাদশাহ তামিম বা কাতারের, তিনি বিশেষ করে যে ডিপ্লোমেসিতে দক্ষতা দেখিয়েছেন, সারা বিশ্বে অভূতপূর্ব দক্ষতা দেখিয়ে দিয়েছে মুসলিমদের জন্য। যদিও মার্কিন চাপে, মার্কিন ঘাঁটি রয়েছে, তিনি বর্তমানে একটু চিন্তায় পড়ে গেছেন। তারপরেও এই সব নেতারা বর্তমানে যদি সমন্বয় করা হয়, কোনো নেতার আবির্ভাব ঘটে, তাহলে কিন্তু সমন্বয় যদি হয় তাহলে কিন্তু একটি বিশ্বায়ন আমরা দেখতে পাই। আমি এখানে আমরা চিত্রে দেখি যে স্ক্রিনে, সেখানে ডান পাশে রয়েছে চীনের প্রেসিডেন্ট শি পিং, আর শি এবং পুতিন রয়েছে, ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, এবং বাম পাশে রয়েছে আবু বায়দা, হামাসের যে মুখপাত্র, যার মুখ দেখা যায় না, অনেকটা অপ্রকাশিত। আমরা জানি যে শেষ জামানায় একজন ব্যক্তি হয়তো আরব বংশোদ্ভূত হবেন, সে খোরাসান থেকে আসুক অথবা অন্যান্য থেকে আসুক, যেই হোক,
আরব মুখ এবং সুদ্বুদ্ধ হবে এবং তাকে শক্তিশালীভাবে সহযোগিতা করবে খোরাসান থেকে বাহিনী এবং ইয়েমেনের বাহিনী, এরা বেশি করবে। এবং শামের বাহিনী, যেটা হামাস স্পষ্টই অবস্থান নিয়েছে, হামাস ইসলামী জিহাদ, তারা যে ভূমিকা নিয়েছে সেটা হচ্ছে শামের বাহিনী। এই শামের বাহিনী এবং সিরিয়ায়ও একটি বাহিনী আছে যারা সহযোগিতা করছে। এবং আমরা জানি যে লেবাননেও একটা গ্রুপ, হিজবুল্লাহ ছাড়াও আরেকটি গ্রুপ রয়েছে, তারা মূলত এই শামের অন্তর্গত, কিন্তু হামাস হয়েছে মূল ভূমিকা এখানে। তো এই যে এদের পাশাপাশি যদি খোরাসানকে অ্যাক্টিভ করা যায়, তাহলে যদি আমরা বিজয় লাভ করতে পারি, মুসলিমরা বিজয় লাভ করতে পারে, যে একটু অ্যানালাইসিস করলাম, এক্ষেত্রে বাধা হয়ে যে দাঁড়ায় বিশ্বাসঘাতকতা, সেই বিশ্বাসঘাতকদের ছবি না দেখালেই নয়। আমরা প্রথমে দেখি মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের যে বর্তমান প্রধানমন্ত্রী, ক্রাউন প্রিন্স, মূলত তিনি বাদশার ভূমিকা পালন করছেন। এরপর যে ফাত্তাহ আল সিসি, মিশরের প্রেসিডেন্ট, এবং বাদশাহ আবদুল্লাহ, জর্ডানের প্রেসিডেন্ট, এবং সর্বশেষ আরব আমিরাতের আমির, সংযুক্ত আরব আমিরাত, মোহাম্মদ বিন জায়েদ। তো এই যে কয়জন ব্যক্তি আছেন যারা অনেক, বিশেষ করে মোহাম্মদ বিন জায়েদ এবং মোহাম্মদ বিন সালমান, এরা অগাধ সম্পত্তির মালিক, তাদের দেশ। তারা যদি অস্ত্র না দিত, শুধুমাত্র অর্থ দিত অন্তরালে, তাহলে বিশ্ব আজ এরকম অবস্থা থাকতো না। অথচ মুসলিমদের সকল ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং আমেরিকা এবং মোসাদ, বিশেষ করে ইসরায়েলের সাথে তারা অন্তরালে, মানে আড়ালে যে ভূমিকা রেখে চলেছে, যা বিশ্বাসঘাতকতার ইঙ্গিত বহন করে। এবং আমরা দেখছি ইরান যখন আক্রমণ করলো, তখনও তাদের বাহিনী আকাশপথ তারা বাধা হয়ে দাঁড়িয়েছিল, জর্ডান এবং মোহাম্মদ বিন সালমান। আর ফাত্তাহ আল সিসি, মিশর যে মুরসিকে হত্যাকাণ্ড সাধন করেছে, সেই ঘাতক সিসি, সে মিশরের সাথে, যে ইসরায়েলের সাথে তাদের আগেই বন্ধুত্ব রয়েছে আমেরিকার সাথে, সেই জন্য স্পষ্টভাবে তারা ভূমিকা রাখছে না। অথচ রাফা সীমান্ত মিশরের সাথে, এবং এখান থেকে মুসলিম বাহিনী অনায়াসে যুদ্ধে আসতে পারে যদি শুধু সিসি সিগন্যাল দেয়, তাহলে একটা ভয়ঙ্কর যুদ্ধে এখানে মুসলমানরা অ্যাডভান্টেজ পেতে পারে। কিন্তু সেই কাজটা তারা যুদ্ধে নামার চিন্তা করছে এবং মুসলিমদের বিরুদ্ধে অবস্থানই নিয়েছে, কিন্তু নিজে এখন বুঝছে যে আসলে আমরা ভুল করেছি। শেষমেশ এসে সীমান্তে ইসরায়েলের সাথে সংঘর্ষ হয়েছে দেখলাম, কিন্তু তার কি সেরকম মানসিক শক্তি, নৈতিক শক্তি আছে আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করার? সেটা মুসলমানরা প্রশ্ন তাদের মনে আছে। এরকম বিশ্বাসঘাতক কি শক্তিশালী যুদ্ধে অবতীর্ণ হতে পারে কিনা? তারপর তাদের ক্ষমতা লাভের জন্য তারা হতে পারে সামরিক বাহিনীর ভিতরে প্রবল চাপ, জনগণের মধ্যে প্রবল চাপ রয়েছে, এই কারণে ইসরায়েলের সাথে যুদ্ধ হবে। কারণ হতে পারে সেটা হচ্ছে, রাফায় যদি লক্ষ প্রায় 15-16 লক্ষ এই লোক যদি মিশরের ভিতরে চলে যায়, বিশেষ করে সিনাই উপত্যকায় যায়, অন্যান্য ওখানে যায়, তাহলে তাদের উপর আলাদা একটা প্রেশার সৃষ্টি হবে। সেই কারণে অনেকটা সমস্যার সৃষ্টি করেছে। আসলে ইসরায়েল যা কথা বলে সেটা তো তারা পালন করে না। এবং সিসির সাথে হয়তো যে কথা বলেছিল যে মিশরে যাবে না, কিন্তু আসলে তো ঘটনা সেরকম না। এখন সিসি বুঝতে পারছে, এই জন্য ইসরায়েলের বিরুদ্ধে দু একটি কথা বলছে। কিন্তু স্পষ্ট অবস্থান না নিলে আসলে কখনো নায়ক হওয়া যায় না, মানুষ কখনোই স্মরণ করবে না। আর বাদশাহ আবদুল্লাহ জর্ডানের, এরা কুরাইশ বলে, খাসেমি বলে, কিন্তু আসলে এরা সঠিক ভূমিকা পালন করে না। এবং এই যে ইরানের আক্রমণের সময় তাদের আকাশপথ দিয়ে অনেক ক্ষেপণাস্ত্র সে নামিয়ে দিয়েছিল এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে, এবং সবসময় ইসরায়েলের সাথে তারা যোগসাজশ করে চলে। এবং সর্বশেষ মোহাম্মদ বিন জায়েদ, যে মোসাদের একটি সদর দপ্তরও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে, এই মোহাম্মদ বিন জায়েদ তার ভূমিকা পালন করে। বিশেষ করে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের এবং মোহাম্মদ বিন জায়েদ তাদের দেশে অনইসলামিক, ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী অনেক কর্মকাণ্ড চালু করেছে, সিনেমা হল চালু করেছে, সেখানে এত বেশি ইসলাম বিরোধী নৃত্য সহ অনেক কিছু হয় যা ইতিপূর্বে হতো না। এবং ইসলাম বিরোধী কথা, ইসলামের পক্ষে কথা বলার জন্য অনেক আলেমকে অ্যারেস্ট করেছে মোহাম্মদ বিন সালমান। এবং মোহাম্মদ বিন জায়েদ যে
তাদের দুবাই নগরী পাপের নগরী বলা হয়। সেই পাপের নগরীতে যে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে, অর্থ বিনিয়োগ করছে, সহযোগিতা করছে মোহাম্মদ বিন জায়েদ, এবং পাশাপাশি আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েলের সাথে যোগসাজশ করে ইসলামের বিরুদ্ধেই প্রকারান্তর অবস্থান নিচ্ছে। এই জন্য আমরা বলছি যে বিশ্বাসঘাতকতার ইঙ্গিত তারা বহন করে। তো এখানে আমরা দেখলাম যে কারা বাধা হয়ে দাঁড়াতে পারে ইসলামী বিশ্বে। এখন আমরা এন্ড টাইম বা শেষ জামানা, আখেরি জামানা সম্পর্কে একটু কথা বলবো। আমরা বলতে পারি যে এন্ড টাইম ডিসকাশন বা অ্যানালাইসিস। তো আমরা একটা ছবি দিয়েছি, এক পাশে বাশার আল আসাদের পাশে একটা প্রশ্নবোধক আবু ওবায়দার যে ছবি, হামাসের মুখপাত্র, তার একটা প্রশ্নবোধক এখানে আমরা দিয়েছি। আমরা জানি যে ইসলামের যে নেতা আবির্ভাব ঘটবে, তখন ইমাম মাহাদি যে হবে, সে কখনোই যে হজের মৌসুমে যে বিশৃঙ্খলা হবে, অর্থাৎ সৌদি আরবের আরবের এক বাদশা বা খলিফা মারা যাওয়ার পরে তাদের সেই ক্ষমতা কেন্দ্রিক যে যুদ্ধ বিগ্রহ হবে, সেই সময় আগ পর্যন্ত আসলে কেউ ইমাম মাহদিকে জানবে না। সে খোরাসান বাহিনীর সাথে তাদের যোগসাজশ থাকবে, কিন্তু খোরাসান বাহিনী বলতে আফগানিস্তান, পাকিস্তান বা উজবেকিস্তান এই অঞ্চলটা মূলত, সেখানে তার যোগাযোগ, এবং তিনি তাকে চিনবে না। তে আমরা যে মুখ ঢাকা, এই কারণে ইনি হোক বা অন্য কেউ হোক, তার মুখ এখনও ঢাকা রয়েছে। তিনি যা আমরা বুঝতে পারবো, সৌদি আরবে যদি হজের মৌসুমে বিশৃঙ্খলা হয়, আমরা ইতিমধ্যে দেখছি বাদশাহ সালমান অসুস্থ, এবং সেই একজন খলিফা বা বাদশাহ মারা গেলে সেই ক্ষমতা কেন্দ্রিক যে যুদ্ধ হবে, আমরা ইতিমধ্যে দেখেছি মক্কা এবং মদিনায় স্বর্ণের খনি সহ অনেক খনি পাওয়া গেছে, বিশাল খনি অর্থাৎ গুপ্তধন, এবং আমরা জানি কাবা শরীফের নিচেও গুপ্তধন রয়েছে। সেখানে নানা রকম বিষয় আছে। এই যে ধন কেন্দ্রিক অথবা হোক ফোরাত নদী যে সোনার পাহাড়, সেটাই হোক, যুদ্ধ হবে। সেই ক্ষমতার যুদ্ধে সময় তিনি জোরপূর্বক তাকে বায়াত নিতে বাধ্য করা হবে, এবং সেখানে ভূমিকা রাখবে এই পাকিস্তান বা আফগানিস্তানের যে বাহিনী, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। এবং এই কথা শুনে সিরিয়া বা শাম থেকে একজন ব্যক্তি আসবেন, যিনি কুরাইশ দাবি করবেন, কুরাইশের কাল্প গোত্রের লোক। তিনি সুফিয়ানি, মানে যে আবু সুফিয়ানের বংশধর তিনি হবেন। এই যে বাশার আল আসাদ, তিনি কিন্তু আবু সুফিয়ানের বংশধর, এবং তিনি কুরাইশি এবং কাল্প গোত্রের। যদিও এই কাল্প গোত্রটা তিনি আড়ালে রাখতে চান, এবং কারণ তিনি কুরাইশ জিনিসটাকে হাইলাইট করতে চান, কিন্তু আসলে ইনি ইসলামের প্রকৃত অনুসারী নয়। আলাবি বা নুসাইরিয়া সম্প্রদায় বা লোয়াতি বলা হয়, সেই গ্রুপের যারা অগ্নি উপাসক, যারা শিরকের সাথে লিপ্ত এবং ইসলামের মূল আকিদার সাথে তাদের বিরোধ রয়েছে। কিন্তু সেই যে কথা যে তারা কুরাইশ হয়ে দেখবে, যখন দেখবে ইমাম মাহাদি পৃথিবীর চলে আসছে, তখন তিনি তাকে হত্যাকাণ্ডের জন্য সেখানে যাবেন। সেখানে তিনি হোক অথবা তার পরবর্তী স্বল্প সময়ের তারই বংশের আর কেউ ক্ষমতায় যদি আসে, 3 বছর বা 3.5 বছর, যে কোনো সময়ই আসতে পারে, সেটাও হতে পারে। অথবা এখানে আবু ওবায়দা হোক বা অন্য একজন আড়ালে আরেকজন ব্যক্তি হোক, ইমাম মাহদি হতে পারে। তাহলে দুইজনেরই মুখোশটা আমরা খুলতে পারিনি এখনও, কিন্তু আমরা সন্দেহ করছি যে সময়টা খুবই কাছাকাছি এটা হতে পারে, এবং আল্লাহু আলম, আল্লাহ ভালো জানেন। কিন্তু আমরা হাদিসের যে কথা, প্রতি 100 বছর পর একজন ব্যক্তি আসবে, সেটি 1924 যে খেলাফত শাসন শেষ হলো, তা আমরা 2024 ওসমানী খেলাফতের পরে আমরা জানি যে সেক্ষেত্রে সৌরবৎসর অনুযায়ী 2024 এবং চন্দ্রবৎসর অনুযায়ী 2021 আমরা দেখলাম আফগানিস্তান বিজয় হয়েছে। 2024 এখন মুসলিম বিজয়ের একটা সময় বা কাছাকাছি সময় আমরা বলতে পারি। তো সেই কারণেই মূলত দুটি এই চিত্রে আমরা ওভাবে দিয়েছি যে বাশার আল আসাদ এবং আবু ওবায়দার ছবি।